বসুন্ধরা বাফুফে চুক্তি 200 কোটি টাকার দুটি মাঠ দেওয়ার ঘোষণা বসুন্ধরার। আসসালামু আলাইকুম, নাজিন নাসিব দৌলা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড শিরোনাম শুনছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। সংসদীয় কমিটির কাছে না এসে সংবিধান লঙ্ঘন ও সংসদকে অবমাননা করেছে দুদক। কোন আইনের ভিত্তিতে কমিটির বৈঠকে যোগ দেননি তার ব্যাখ্যা চেয়েছে সরকারি প্রতিষ্ঠান কমিটি। কমিটি সভাপতি মহিউদ্দিন খান আলমগীর সাংবাদিকদের কথা জানিয়ে বলেন, তারা বিষয়টি আইন সংক্রান্ত সংসদীয় কমিটিকেও জানাবেন। রিপোর্ট তালাত মামুনের। দুর্নীতি দমন কমিশনের বার্ষিক প্রতিবেদন, অডিট ও নিরীক্ষা প্রতিবেদন, কমিশনার ও কর্মকর্তাদের নিয়োগ পদ্ধতি এবং শুরু থেকে এর কর্মকাণ্ডের ব্যাখ্যা চেয়ে দুদকে নোটিশ পাঠায় সংসদীয় কমিটি। প্রাক্তন চেয়ারম্যান হাসান মসুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান 2 কমিশনার, মহাপরিচালক, সাবেক দুদক সচিব, এনবিআর চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব ও মহা হিসাব নিরীক্ষক সহ 24 জনকে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পাঠায় সংসদীয় কমিটি। এই নোটিশের জবাবে দুদক জানায়, তারা সংসদীয় কমিটির কাছে জবাবদিহিতায় বাধ্য নন। আর বৈঠকে না যোগ দেওয়াকে স্পষ্টতই সংবিধান লঙ্ঘন আর সংসদ অবমাননা হিসাবে দেখছেন কমিটির চেয়ারম্যান ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। সেই সাথে আইনি ব্যাখ্যা চেয়ে জবাবের সুযোগ দেওয়া হয়েছে দুদককে জুনের 2 তারিখ পর্যন্ত। যারা এই আইন থাকা সত্ত্বেও বিধি থাকা সত্ত্বেও আসেননি, তারা সংসদের অবমাননা করেছেন, আইন অমান্য করেছেন। কিন্তু তথাপিও আমরা তাদেরকে বলেছি যে, সুযোগ দিয়েছি যে কোন আইন সুস্পষ্টভাবে তাদেরকে অধিকার দিয়েছে অনুপস্থিত থাকার, সেটা তাদেরকে ব্যাখ্যা করতে হবে এই কমিটির আগামী সবার আগে। যদি তাদের ব্যাখ্যা সন্তোষজনক না হয়, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ এই সংসদীয় কমিটির তরফ। তবে আজকের বৈঠকে এসেছিলেন মন্ত্রিপরিষদ সচিব, মহা হিসাব নিরীক্ষক ও এনবিআর চেয়ারম্যান। সংসদীয় কমিটি দুদকের গঠন প্রক্রিয়া, পরিধি, ব্যয়ের হিসাব, আয়কর দাতাদের তথ্য প্রকাশ করার বিষয়ে জানতে চান তাদের কাছে। দুদক ঠিকমতো কাজ করছে কিনা, দুদক যে অবস্থান নিয়েছে সেটা আইনসম্মত কিনা, দুদকের চেয়ারম্যানের নিযুক্তি এবং সদস্যের নিযুক্তি আইনসম্মত হয়েছে কিনা, দুদকের সকল হিসাব নিরীক্ষা করার জন্য এবং নিরীক্ষার ভিত্তিতে এ কথা আমাদের সামনে উপস্থাপিত করতে যে দুদক কোন আইন বা অধিকার বলে আইনজীবীদের মাত্রাতিরিক্ত পারিতোষিক দিয়েছেন এবং আমাদের দেশের প্রধান বিচারপতির থেকে বেশি স্কেলে পারিতোষিক দেওয়ার ক্ষমতা তাদেরকে কে দিয়েছিল। এও আমরা বলেছি যে দুদক নিরাপত্তা কোনো বাহিনী নয়, দুদকের ওই তথাকথিত সোর্স মানি ব্যবহার করার 13 কোটি টাকা সোর্স মানি বলে ব্যবহার করা হয়েছে বলে যেটা বিদিত হয়েছে, সেটার কোন অধিকার বলে তারা দিয়েছেন। দুদকের কোনো কর্মকর্তা যদি না আসে, তাহলে সংসদীয় কমিটি কি ব্যবস্থা নেবে? এমন প্রশ্নের জবাবে কমিটির প্রধান বিভিন্ন দেশের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, ভারতীয় সংসদীয় কমিটিকে সহযোগিতা না করার জন্য কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীকে জেল ও সংসদ সদস্য পদ বাতিল করেছিল কমিটি। তালাত মামুন, এনটিভি নিউজ, ঢাকা। অর্থনীতি চাঙ্গা করতে সরকারি খাতে আরও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শিল্প মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করতে গিয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একসময় বেসরকারি শিল্পের দিকে আগ্রহ বেশি থাকলেও এখন আবার সরকারি খাতের দিকে ঝুঁকছে। রিপোর্ট আহমেদ বিপুলের। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিল্প মন্ত্রণালয়ে গেলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে শিল্পমন্ত্রী তার মন্ত্রণালয়ের সার্বিক অবস্থা অবহিত করেন। তিনি জানান, সিলেট ও সিরাজগঞ্জে 2টি সার কারখানা, মুন্সিগঞ্জে একটি শিল্পনগরী স্থাপন, চট্টগ্রাম ডাইড্রকের পাশে আরেকটি ড্রাইডক নির্মাণ, চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স চালু, কেরানীগঞ্জের দোলেশ্বরে ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ স্থাপন, ব্যাটারি চালিত রিকশা ও এর যন্ত্রাংশ তৈরি এবং সেডান গাড়ি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই সাথে শিল্প খাতে দক্ষ জনবল তৈরির জন্য 10,000 শ্রমিক প্রশিক্ষণ, বিএসটিআই এর কার্যপরিধি বাড়ানো, খুলনা নিউজ প্রিন্ট ও নর্থ বেঙ্গল পেপার মিল পূর্ণ চালুর পরিকল্পনার কথাও জানান শিল্পমন্ত্রী। ভিশন 2020 এর লক্ষ্য সমূহ অর্জনের জন্য শিল্পনীতি যুগোপযোগী করে নতুন শিল্পনীতি 2009 প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বহির্বিশ্বের উদাহরণ দিয়ে বলেন, দেশের অর্থনীতি কৃষি নির্ভর হলেও এ থেকেই শিল্পে উন্নত হওয়া সম্ভব। আর এক্ষেত্রে সরকারি কলকারখানা বাড়ানোর দিকেই তার আগ্রহের কথা জানান তিনি। একটা সময় চিন্তা করা হতো যে সবকিছু শুধু বেসরকারি খাতে দিলেই ভালো, সরকারি খাতে কিছুই রাখা উচিত না। কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে
আবার বিশ্বে কিন্তু নতুন ভাবে ধ্যান ধারণা এসে যাচ্ছে। এখন বিশ্বের সবাই একটা জিনিস চিন্তা করে যে বেসরকারি খাতের সাথে সাথে সরকারি খাতেরও একটা অবস্থান থাকতে হবে, তাহলেই অর্থনীতির উপরে নিয়ন্ত্রণ থাকবে, অর্থনীতি গতিশীল থাকবে এবং অর্থনীতি চাঙ্গা হবে। আর তাছাড়া আমাদের মতো একটা দেশ যেখানে দরিদ্রের সীমার নিচে মানুষ বাস করে, বেসরকারি খাতকে প্রাধান্য দিচ্ছি, বেসরকারি খাত চলবে, কিন্তু পাশাপাশি আমাদের সরকারি খাতও চলতে হবে। আর এজন্য মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়ে অভ্যন্তরীণ বাজার সৃষ্টির উপরও জোর দেন তিনি। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডের বাড়ির বরাদ্দ বাতিল নিয়ে সম্ভাব্য আইনি লড়াই চালানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। দুপুরে আইনমন্ত্রী তার দফতরে নিয়ে জরুরি সভা করেছেন। অন্যদিকে গণপূর্ত প্রতিমন্ত্রী বলেছেন, বেগম জিয়া একাধিকবার বরাদ্দের শর্ত ভঙ্গ করায় সরকার বাধ্য হয়েই তা বাতিল করেছে। মুস্তফা খন্দকারের রিপোর্ট। বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি বরাদ্দ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি আইনি লড়াইয়ে যাওয়ার কথা বলার পর সরকারও এ ব্যাপারে তৎপর হয়ে উঠেছে। রোববার দুপুরে আইনমন্ত্রী তার দপ্তরে এ নিয়ে জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেছেন, বিএনপি চেয়ারপারসন যদি বরাদ্দ বাতিলের বিরুদ্ধে মামলা করেন, সরকার তা মোকাবেলা করতে প্রস্তুত আছে। আইনি লড়াই হলে তো আইনি লড়াই একতরফা হবে না। আমরা সরকারের যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তকে সঠিক, সেই সিদ্ধান্ত যে আইনানুগ হয়েছে এবং বেগম খালেদা জিয়ার বাড়ি বরাদ্দে যে অনিয়ম হয়েছে, তিনি যে লিজের শর্ত ভঙ্গ করেছেন, সবকিছু মিলিয়ে তখন আমরা আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস সরকারের সিদ্ধান্তকে জাস্টিফাই করার জন্য আমাদের যে ধরনের আইনি লড়াই করা দরকার, অবশ্যই আমরা সেই লড়াই করব। আর গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান বলেছেন, বেগম জিয়া একাধিকবার বরাদ্দের শর্ত ভেঙেছেন, তাকে নোটিশ দেওয়া হলেও তিনি আমলে নেননি, এজন্যই বরাদ্দ বাতিল করা হয়। লিজ দলিলের শর্ত ভঙ্গ করার অভিযোগে একাধিকবার তাকে অবগত করা হয়েছে। পূর্ত প্রতিমন্ত্রী বলেন, বেগম জিয়া যাতে শিগগিরই বাড়িটি ছেড়ে দেন তার জন্য প্রয়োজনীয় সকল আইনি পদক্ষেপ নেবে সরকার। মুস্তফা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের মন্ত্রীরা হুমকি ধামকি দিয়ে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই অভিযোগ করেন তিনি। আরও জানাচ্ছেন আশিকুর রহমান চৌধুরী। ক্যান্টনমেন্টের বাড়ি বাতিলের সরকারি সিদ্ধান্তের পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অব্যাহত আছে প্রতিবাদ সমাবেশ। জাসাস আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হয়ে এসেছিলেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। তার বক্তব্যে একদিকে ছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ, অন্যদিকে মন্ত্রীদের হুমকি ধামকির প্রতিবাদ। সমাবেশ করার অধিকার যদি আমরা প্রয়োগ করি, আপনি কেন মন্ত্রী সাহেবরা, আপনার মন্ত্রীরা কেন আমাদের ধমকি দিচ্ছে যে বিশৃঙ্খলা সৃষ্টি করলে দেখে নেবে? কি বিশৃঙ্খলা সৃষ্টি? দিন বদল করতে চাইলে আপনাকে অবশ্যই আপনার মন বদল করতে হবে। ওই গণভবন বাতিলের কারণে, শেখ রেহানার বাড়ি বাতিলের সিদ্ধান্তের কারণে এক্ষেত্রে আপনি ভুলে যান। কারণ একটা কথা মনে রাখতে হবে, গণভবন, বঙ্গভবন এবং এই ধরনের বাড়ি এগুলিও রাষ্ট্রীয় সম্পত্তি। এদিকে শ্রমিক দলের ঢাকা মহানগরীর প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল ইসলাম চৌধুরী দুলালের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ আহমেদ তীব্র সমালোচনা করলেন সরকারের বর্তমান ভূমিকা নিয়ে। যে পিলখানার হত্যাযজ্ঞের যে ঘটনা প্রবাহকে ভিন্ন খাতে প্রবাহিত করে নতুন একটা সংকট সৃষ্টি করার যে চেষ্টা যারা করছেন, তাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত যে তারা নিজেরা নিরাপদ কিনা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হলেও মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মারিয়ার্টি মনে করেন, কার্যকর গণতন্ত্রের জন্য সমঝোতা এবং দ্বিপক্ষীয় মনোভাবেরও কোনো বিকল্প নেই। ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্সের মাসিক মধ্যাহ্ন ভোজ সভায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন। রিপোর্ট করছেন সুলতানা রহমান। রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভবিষ্যৎ এবং গণতান্ত্রিক ব্যবস্থার ধরন কেমন হবে তা বাংলাদেশের মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের পাশে থাকবে। জেমস মরিয়ার্টি বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলেও বাংলাদেশের সামনে এখনো অনেক চ্যালেঞ্জ।
বাংলাদেশে একটি ঐতিহাসিক ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, তবে সামনে অনেক